চলুন প্রিয় দর্শক ফিরে যাই আজকের অতিথি কণ্ঠশিল্পী মৌমিতা বড়ুয়ার কাছে। আবারও ফিরে এলাম আপু, যেমনটি বলছিলাম যে গান বিষয়ে শুনবো, আজ আয়োজন জুড়ে আপনার গানই শুনবো। কোন গানটি দিয়ে শুরু করব? যেহেতু আর কদিন পরে ভালোবাসা দিবস, রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের একটি গান গাইছি, শুনি। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানি চেয়ে বলি না না না, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। বাহ, সকালটা শুরু হলো রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে। রবীন্দ্রসঙ্গীত গাইতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। রবীন্দ্রসঙ্গীত আবার একটা ব্যাপার আছে যে রবীন্দ্রনাথের গান গাওয়া কিন্তু অনেক কঠিন, এবং রবীন্দ্রনাথের গান প্রপারলি না শিখে গাওয়া যায় না। রবীন্দ্রনাথের গান যেহেতু স্বরলিপি ফলো করা ছাড়া গাওয়া যায় না, আমার কাছে মনে হয়েছে যেহেতু রবীন্দ্রসঙ্গীত আমি আলাদা করে শিখিনি, আমি উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছি, তবে রবীন্দ্রসঙ্গীত আমার আলাদা করে কোথাও শেখা হয়নি। আমার কাছে মনে হয়েছে রবীন্দ্রসঙ্গীতের শুদ্ধতা সম্পূর্ণ এর ইমোশনে, হ্যাঁ, সম্পূর্ণ ইমোশনটার মধ্যেই সবকিছু লুকিয়ে আছে, শুদ্ধতা যেটার কথা বলছি। তো ওই ইমোশনটা প্রপারলি থ্রো করতে পারলে আমার কাছে মনে হয় যে রবীন্দ্রসঙ্গীতের শুদ্ধতা সেখানে একেবারে বজায় থাকে। তো ওই সাহস থেকে রবীন্দ্রসঙ্গীত গাইতে আমার ভালো লাগে, রবীন্দ্রসঙ্গীত শুনতে আমার ভালো লাগে। আপু একটু ফ্ল্যাশব্যাকে যেতে চাই, গানের শুরুটা কেমন ছিল? গানের শুরুর যাত্রাটা শুনবো। বাবা সঙ্গীত শিল্পী, যেহেতু পারিবারিকভাবে শুরু হলেও আমরা যেটা প্রফেশনাল জার্নি বলছি সেটা শুরু হয়েছে মূলত একটা রিয়েলিটি শোর পর থেকে। রিয়েলিটি শোতে গেলে আমরা প্রত্যেকে নিজেকে ভাঙতে পারি ওই অর্থে বলছি, কারণ আমরা আমাদের যে স্বাচ্ছন্দ্যের কিছু জায়গা আছে যে এই ধরনের গান গাইতে বোধহয় আমার ভালো লাগে, আমি এই ধরনের গান থেকে বেরোবো না, তো অন্য গান গাইতে, এটা এক ধরনের ইগোর থেকেও বেশি হয় কি সাহসের একটা ব্যাপার জড়িত থাকে যে আমি আসলে ওই টাইপের গান গাইতে পারবো কিনা, বা আমার গলায় সেটা ভালো লাগবে কিনা। তো এই জায়গাটার ক্ষেত্রে আমার মনে হয় রিয়েলিটি শো বিশাল বড় ভূমিকা রাখে, যেখানে যেভাবে আমাদেরকে গ্রুম করা হয়, বিশেষ করে শেষ পর্যন্ত টিকে থাকা, একেবারে অডিশন থেকে গ্র্যান্ড ফিনালে পর্যন্ত টিকে থাকার যুদ্ধে মূলত একটা যুদ্ধই থাকে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের গান গেয়ে নিজেকে আলটিমেট ভার্সেটাইল সিঙ্গার হিসেবে প্রুভ করা যে আমি আমার গলাটা এমন একটা মাটির একটা কি বলবো, একটা মাটির মোল্ডের মতো, যেটা আমি যেভাবে করব সেভাবেই হবে। গান তো মেইনলি আমরা ইস্টার্ন ওয়েস্টার্ন ক্লাসিক্যাল যাই প্র্যাকটিস করি না কেন, মূলত গানটা আমি বাতাসে যে থ্রো করছি সেই থ্রোটা পারফেক্টলি হচ্ছে কিনা সেটার উপরে নির্ভর করে। তো আমার কাছে মনে হয়েছে এই ক্ষেত্রে রিয়েলিটি শো বিশাল বড় ভূমিকা রাখে, যে একেবারে কচি কচি মাটি যে সেটা দিয়ে যে একটা মূর্তি বানানো হবে বা একটা প্রপার তাকে শেপ দেওয়া হবে, সেটা রিয়েলিটি শো করে, আমি দেখেছি। এবং রিয়েলিটি শো একটা শেপ দিতে পারে, অবয়ব আপনাকে দিয়ে দিতে পারে, কিন্তু সেই অবয়বকে ধরে রাখা এটা কিন্তু আসলে শিল্পীর নিজের তাগিদে সে সেটি নিয়ে যায়। আপু বলছিলেন যে বাবা সঙ্গীত শিল্পী, তাহলে বলা যায় যে গানের এই যাত্রায় পারিবারিক সাপোর্টটাও খুব একদম পুরোপুরি ছিল। সেক্ষেত্রে নিজের মেয়েকে যখন দেখছেন যে তার সাথে পাশাপাশি মেয়েও এগিয়ে যাচ্ছে, কেমন বোধ করেন বাবা? আহ্লাদি বলবো, গর্ববোধ করে বলবো না, আমার বাবা ভীষণ আহ্লাদি, কারণ আমরা দুই মেয়ে আমার বাবার। তো সঙ্গীতের দিক থেকে আমি আমার পুরো পরিবারের সাপোর্ট পেয়েছি, যেটা একেবারে না বললেই নয়। এটার জন্য আমি নিজেকে খুব ভাগ্যবতী ভাবি। আর তবে হ্যাঁ, বাধা তো একেবারে পরিবার থেকে না আসলেও আমাদের কিন্তু অনেক রকমের বাধা থাকে আরো। যেমন দেখা যাচ্ছে যে আমার পরিবারের যে এক্সপেকটেশনের জায়গা সঙ্গীত নিয়ে, তারা ছোটবেলা থেকে আমাকে যেভাবে বড় করেছে, যেভাবে মিউজিকটাকে আমরা যেভাবে জেনে এসেছি, যে রিয়েলিটি শো থেকে বের হওয়ার পরে মূলত যুদ্ধটা শুরু হয়েছে। তখন একটা রিয়েলিটি শোতে দেখা গেল আমরা
বাছাই হতে 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 ওই 10 জনের মধ্যে কম্পিটিশনটা হচ্ছে, বের হওয়ার পর দেখছি 10 জন না, এটা পুরো ইন্ডাস্ট্রির সাথে একটা, তবে এটাকে যুদ্ধের থেকেও বেশি নিজের বেস্ট দেওয়াটা এখানে একটা বিশাল ব্যাপার। তবে হ্যাঁ, বাধার সম্মুখীন বলতে আমার কাছে মনে হয় সুযোগ, মানে সুযোগের অভাবটা মনে হয় আমরা সব থেকে বেশি ফেস করি। আর এটাকে আমি সিন্ডিকেট বলবো না, এটাকে আমি বলবো যে হয়তোবা যারা সঙ্গীত পরিচালক আছেন বা যারা পৃষ্ঠপোষকতায় আছেন, ওনারা হয়তো নতুনদেরকে ভরসা করতে অতটা সাহস পান না, এই জন্য হয়তো যাদের সাথে কাজ করছেন তাদের সাথেও একটা কমফোর্টের জায়গা তৈরি হয়ে যায়, তারা তাদের সাথে কন্টিনিউ করতে থাকে। তবে আমার মনে হয় মিউজিকটা তো আসলে বর্ধিত করার বিষয়, এটা কিন্তু কখনো চেপে রাখার বিষয় না। এটা যত বেশি বাড়তে থাকবে, বিস্তৃত হতে থাকবে, তত মানুষ নতুন টেস্ট পাবে মিউজিকে, নতুন সাউন্ড শুনবে, নতুন সবকিছু। তো এই জন্য আমার মনে হয় যে এই বাধাটা দূর করার জন্য সঙ্গীত পরিচালক বা পৃষ্ঠপোষক যারা আছেন তাদের একটু রিস্কটা নেওয়া দরকার। আমি একটু সংযোজন করতে চাই যে শ্রোতারাও ঘুরে ফিরে কিন্তু একই খুব চেনা মুখগুলোকে ঘুরে ফিরে একই মুখ দেখছেন, এবং তাদের টেস্ট বা কি ধরনের গান তারা শুনতে চান বা শুনতে পছন্দ করেন সেই গণ্ডিটাও খুব ছোট হয়ে যাচ্ছে, অথচ সঙ্গীতের গণ্ডি কিন্তু অনেক বড়, অনেক বিস্তৃত। তো আমি সেই ক্ষেত্রে বলবো যে বিশেষ করে যারা পৃষ্ঠপোষকতা করেন তাদের এটা লক্ষ্য রাখা উচিত। আরও যারা নতুন শিল্পী আসছে একটু রিস্ক নিতেই হবে, কারণ এর মধ্যে থেকে আমি নিজেও দেখছি আমার জুনিয়র যারা আছে বা আমার সমবয়সী যারা আছে দুর্দান্ত, মানে আমার নিজেরই ভালো লাগছে যে একটা অদ্ভুত সুন্দর একটা মিউজিক্যাল জেনারেশন তৈরি হয়েছে যারা মিউজিকটা প্রচণ্ড জানে, এবং আমি ওটা নিজেকে দিয়ে আমি বুঝতে পারছি যে আমার আশেপাশে যারা আছে তারা সবাই খুব গুণী এবং তাদের বয়স কম হলেও তারা বেশ পরিপূর্ণ। সম্প্রতি আমরা ফ্রেঞ্জি ওয়েব সিরিজে আমরা আপনার একটি নতুন গান পেয়েছি, সেই প্রসঙ্গে কথা বলবো অবশ্যই, তবে তার আগে একটি গান শুনবো। কোন গানটি শুনবো? যেহেতু ফ্রেঞ্জির কথা আসছে, সেখানে গানটি আমি করছি প্রেমের মতন লাগে। গানটির কথা সুর এবং সঙ্গীতায়োজন করেছেন সৈয়দ নাফিস। আর এই ফ্রেঞ্জি ওয়েব সিরিজটার যিনি নির্মাতা জাহিদ প্রীতম ভাইয়া, ওনার মূলত ওনার সিলেকশনই ছিল এই গানটা যে উনি আমার ভয়েসে শুনতে চাই। তো সেই গানটি গুড়ি লাজুক হাওয়ায় বলবো যে কথা সে সাহস কোথায়, দূরে থাকি পাশে বসে ভাবছি সবে কি ভাবছো তুমি, আলো আর আধারের মৃদু আলাপন, হলুদে নীলে গধূলির মায়ার বাঁধন, চায়ের কাপে ধোয়া ওঠা মনের কথা, ঠোঁটের আস্কারাতে গো বেচারা মন কেন শুধু তোমায় খুঁজে, বুঝে না কিছুই তবু সে আমায় বোঝে, জানি না কখন শুনবো যে তোমার মুখে প্রেমের মতন লাগে, লাগে প্রেমের মতন লাগে, লাগে প্রেমের মতন লাগে, লাগে প্রেমের মতন লাগে, লাগে প্রেমের মতন লাগে। বাহ, অসাধারণ। আপু, এর অভিজ্ঞতাটা সম্পর্কে জানবো যে কেমন ছিল যাত্রাটা? অভিজ্ঞতা বলতে যে যার কথা বলছিলাম নির্মাতা জাহিদ প্রীতম, তো উনি সঙ্গীত পরিচালক যে সৈয়দ নাফিস, ওনাকে একটা গানের রেফারেন্স পাঠিয়ে উনি বলে যে এই গানটা আপনি এবং মৌমিতা আপু যাতে করে, ওই জন্য আমি চাই মানে এরকম একটা গান, এই প্যাটার্নের একটা গান আপনি বানাবেন, এটা আমি মৌমিতা আপুর ভয়েসে শুনতে চাই। তো তখন গানটা তৈরি হলো। গানটা তৈরি হওয়ার পর আমার খুব ভালো লেগেছে, একটা ব্যালেড ফর্মের গান, একদম মনে হচ্ছিল যে একটা 80s-এর হয় না ক্যালকেশিয়ান গানগুলো যেরকম হয়, আমার কাছে ওরকম প্যাটার্ন মনে হয়েছে। আর ওয়েব সিরিজের যে মানে ভিজুয়াল যে ভার্সনটা এই গানের, আমি ফুটেজ দেখেছি, তো আমার কাছে এত ভালো লেগেছে ফুটেজ, আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। কারণ হলুদে নীলে গধূলির মায়ার বাঁধন, হলুদ নীল কিন্তু এখানে হিমু আর রূপাকে দেখাচ্ছিল, তো সব মিলিয়ে ক্যারেক্টারাইজেশনগুলো এত সুন্দর হয়েছে যে আমার কাছে নিজেও ক্যারেক্টারে ঢুকে গানটা গাইতে
পারছিলাম আমি, আমার কাছে এই জন্যই হয়তো আরো বেশি ভালো লাগছিল। আপু আপনার প্রথম মৌলিক গান ছিল গুড়ি গুড়ি বৃষ্টি, সেটির অভিজ্ঞতা কেমন ছিল? সুর এবং সঙ্গীতায়োজন করেছিলেন বর্ণ চক্রবর্তী দাদা। খুব দুঃখজনকভাবে আমরা কোভিড-19 ওনাকে আমরা হারিয়েছি। এটা খুবই মানে 18তে আমার গানটি রিলিজ হয় এবং কোভিড-19 2020 সালে উনি মারা যান। তো উনি অনেক গুণী একজন সুরকার ছিলেন। গানটির কথা লিখেছেন মাহমুদ শাওন। তো খুব কাব্যিক কথা এবং সুরটা ভীষণ ভালো ছিল। অভিজ্ঞতা বলতে এইটুকু, জীবন প্রথম মৌলিক গান এবং মিউজিক অ্যাওয়ার্ডে গানটা লঞ্চ হয় অনেক গুণী শিল্পীদের সাথে। সব মিলিয়ে অভিজ্ঞতা ভালোই ছিল। তবে পরবর্তীতে এই বর্ণদার মৃত্যুটা আমাদেরকে একটু কষ্ট দিয়েছে। সেই যে শুরু, তার পাশাপাশি কিন্তু আমরা আরো নাটকে আপনার কণ্ঠ পেয়েছি এবং প্লেব্যাকেও আমরা আপনাকে পেয়েছি, যদিও আমরা সিনেমাটা রিলিজ হয়নি। তো এই যে প্লেব্যাকের বিষয়টি, এটিকে আসলে কিভাবে দেখছেন, কিভাবে উপভোগ করছেন? নায়ক নায়িকার লিপে একটা গান থাকা আমার কাছে আবার মনে হয় যে মুভির গান ভালো হলে মুভির গান কিন্তু টিকে যায়, এটার একটা স্থায়িত্ব থাকে। তো এই জন্য আমার কাছে সবসময় এটা স্বপ্নের মতো লাগে যে একটা গল্প বলছি, এটা মানে এইরকম মনে হয়। কারণ প্রত্যেকটা গানই গল্প, তবে সিনেমার গান কিন্তু গল্পের মধ্যেও গল্প আমার কাছে মনে হয়। কারণ মানে সিনেমা তো আমরা সাধারণত জীবন কাহিনী দেখাই, তো ওই জীবন কাহিনীর মধ্যে একটা বিশাল অংশ জুড়ে থাকে কিন্তু গান, ওই গানটার কথাটাও একটা গল্প। তো ওই গল্পটা যখন আমি দেখছি যে পুরো একটা ঘটনার সাথে যাচ্ছে এবং নায়িকা সেটাতে অংশগ্রহণ করছে, সব মিলিয়ে এই অভিজ্ঞতাটা খুবই চমকপ্রদ আর কি, রোমাঞ্চকর। গানের বিষয়টি তো জানলাম, কিন্তু যতদূর জানি আপনার পড়ার বিষয়টি ছিল আয়ার। তো এই যে আন্তর্জাতিক সম্পর্ক থেকে গান, এই যে একদম একেবারে ভিন্ন দুটি বলা যায় যে পরিচিতি, এটিকে কিভাবে সমন্বয় করছেন? হয়ে গেছে, কারণ আমি আবার পড়তেও খুব পছন্দ করতাম। দেখা যেত যে ওই সাধারণ জ্ঞানের বইগুলো আমি কখনো ফেলতে দিতাম না। আমার কাছে খুব ফেলতে দিতাম না, বই তো ফেলা হয় না, বেসিক্যালি কি হয় যে কাউকে দিয়ে দেওয়া হয় যে পড়তে পারছে না বা এরকম কাউকে দিয়ে দেওয়া হতো বই, কিন্তু আমি ওই সাধারণ জ্ঞান জেনারেল নলেজ এই জিকে বইগুলো দিতে দিতাম না। আমার কাছে খুব জানতে ভালো লাগতো। আমার মা দেখা যেত ছোটবেলায় আমাকে খাওয়ানোর জন্য এই ধরনের কথা বলতো, দেখি বলো তো আমেরিকার প্রেসিডেন্টের নাম কি, জাপানের মুদ্রার নাম কি। তো আমার ওইরকম মার সাথে থাকতে থাকতে মাও খুব পড়ুয়া, মানে আমি জন্ম থেকেই মনে দেখছি আমার মা খালি পড়ছে আর পড়ছে। আমার মা পেশায় একজন আইনজীবী। তো আমার এই জন্য হয়তো ওই প্র্যাকটিসটা আমার ছোটবেলা থেকেই ছিল। আর আয়ার একেবারে আমার স্বপ্নের সাবজেক্ট ছিল। আমি একদম ডিটারমাইন্ডই ছিলাম যে আমি এই সাবজেক্টে পড়বো। এটাও আমি খুব ব্লেসড যে এই সাবজেক্টে আমার পড়ার সুযোগ হয়েছে এবং আমি স্নাতকোত্তর শেষ করেছি। তবে আমার গানের পাশাপাশি আমার পড়াশোনাটা আরও মানে উচ্চতর গবেষণা হোক বা সেটা গ্লোবালি ক্লাস নেওয়া হোক। আমার একটি পেজ আছে মৌমিতাস ইন্টারন্যাশনাল ইনসাইটস নামে, যেখানে আমি গ্লোবালি ক্লাস করাই আইআরের। এই সব মিলিয়ে আমার মানে দুটো দিক তো ছোটবেলা থেকে ব্যালেন্স হয়ে যাচ্ছে, দেখা যাক সামনে কি হয়। অনেক শুভকামনা আপু, সামনের জীবন আরো সুন্দর হোক এবং দর্শকদের আরো সুন্দর সুন্দর গান উপহার দিন, সেই প্রত্যাশায় আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কণ্ঠে একটি গান দিয়ে শেষ করব, তবে তার আগে আমি আমার দর্শকদের থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন নুট টাওয়ার, 110 বীরুত্তম, সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন নম্বর 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। জার্মান মহাকবি ওহান উলফগ্যাং গোথের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, নিজেকে যখন বিশ্বাস করতে পারবে তখনই জানবে কিভাবে বাঁচতে হয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর সঞ্চালনার জন্য, বাংলাভিশনকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যে গানটি করছি, গানটি লেখা সুর আমার, আমি একটু চেষ্টা করছি। জানানি শোনানি চলছি কোন পথে, আলোতে আধারে রঙিন স্বপ্ন রথে, ফেরাতে আর পারিনি তারে প্রাচীন প্রেমের দ্বারে। হারানো সে শপথের সাথে
বুকে পাথর মুখে হাসি, কত জনম তোমায় ভালোবাসি।